আমি জানি অন্যদের মতো আমার ভিডিও কোয়ালিটি ভালো হয় না। অন্যরা কি সুন্দর গুছিয়ে কথা বলে, গুছিয়ে ভিডিও মেক করে, আমি এগুলোর কোনোটাই পারি না। তবে যেটুকু পারি এতেই আমি অনেক খুশি, আর ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। কারণ পেজ যখন খুলেছি ভিডিও তো আপলোড দিতেই হবে, আপনাদের তো একটু বিরক্ত করতেই হবে। তাই আজকে আবার নতুন একটা আঁকাবাঁকা আউলা ঝাউলা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো যাই হোক, এত কথা না বলে ভিডিওতে আসা যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর রেসিপিতে আমার হাতের করলা ভাজি। আমি জানি এটা আহামরি কোনো রান্না না, অনেকেই পারেন, কিন্তু যারা পারেন না আজকের রেসিপিটা তাদের জন্য। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে। করলা ভাজির জন্য আমি এখানে ননস্টিকের একটা কড়াই নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো টাইপের কড়াই বা ফ্রাই প্যান নিয়ে এই ভাজিটা করতে পারেন। কড়াইটা গরম হয়ে আসলে এই পর্যায়ে আমরা দিয়ে দিব রান্নার জন্য সাদা তেল আর আস্ত জিরা। আস্ত জিরা সামান্য একটু ভাজা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা করলা। আমি জানি অনেকে করলা পছন্দ করেন না, এভাবে রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের খেতে ভালো লাগবে। আমি আগে করলা খেতাম না, কিন্তু আম্মু এভাবে মজা করে রান্না করে দেওয়ার পর থেকে আমার এখন করলা অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলুর টুকরাগুলো একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি আলু আর করলা হালকা হালকা করে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নিন। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে সব উপকরণ একসাথে মিশিয়ে একদম লো আঁচে হালকা হালকা করে ভেজে নিব। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তবে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, ঢাকা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঢাকা দিয়ে একটু অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমার তলে লেগে গেছিলো, এবং এটা যদি বেশিক্ষণ থাকতো তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতো। কারণ এই রান্নাটা পুরোটাই হবে ঢাকা দিয়ে, এখানে কোনো পানি ইউজ করা হবে না। সেই জন্য আমাদের কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হলে একদম করলাতে এমনিতেই তিতা হয়, পুড়ে যাওয়ার কারণে ওর টেস্ট একদমই বাজে হয়ে যাবে। এই পর্যায়ে যখন আমাদের আলু আর করলা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে, মানে ভাজা ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ। এখানে আমি রসুন ব্যবহার করতে ভুলে গেছিলাম, আমার মনে ছিল না। আপনারা চাইলে দিতে পারেন, এতে টেস্টটা আরও বেশি ভালো আসবে, আর না দিলেও কোনো সমস্যা নেই। পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, করলা সব উপকরণ একসাথে মেশানোর পরে আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই তো ঢাকনা তুলে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিলাম, কারণ নাড়াচাড়া না দিলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। পুরো করলা ভাজিটা কিন্তু আমাদের এইভাবেই করতে হবে, একদম লো আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, নাহলে কিন্তু সেদ্ধ হবে না। অনেকের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে আমি এত পরে এসে কেন পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, অনেকেই তো রান্না শুরুতেই দিয়ে দেয়। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই পর্যায়ে পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার একটাই উদ্দেশ্য, পেঁয়াজ তো এমনিতেই অনেক নরম হয়, একটুতেই ভাজা ভাজা হয়ে যায়। তো যদি আমি আগে দিতাম তাহলে করলা আর আলু ভাজা ভাজা হতে নিয়ে হয়তো বা পেঁয়াজ পুড়েই যাইতো, যেটা টেস্ট একদমই ভালো আসতো না। আর এই পর্যায়ে দেওয়ার ফলে আমার এটার ফ্লেভারটা অনেক ভালো লাগে। আপনারা চাইলে আগেও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমার আম্মু এভাবে করলা ভাজি করে থাকেন, এবং আমি এই রেসিপিটা আমার আম্মুর থেকেই শিখেছি। কারণ আমাদের বাসায় প্রায় করলা ভাজি রান্না করা হয় বা করলার তরকারি করা হয়, কারণ আমার ছোট ভাই ওর করলা অনেক পছন্দ, অনেক বেশি করলা পছন্দ করে, সেই জন্য আম্মু প্রায় সময় করলা রান্না করে। সবাই আমার ছোট ভাই আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের পরিবারের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।